আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ভাইয়া আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ অংশ আছে 1 থেকে 6 পর্যন্ত এইটা আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখব, কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে, স্যাররা খাতা দেখার সময় আমাদের খাতার উপরে বিরক্ত চলে আসবে না, দেন হচ্ছে কোন প্রশ্ন তোলা উচিত কোন প্রশ্ন তোলা উচিত না। তো এই সব বিষয় নিয়ে এই ক্লাসটা সাজানো হয়েছে। এই ক্লাসে তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা এবং পরীক্ষার খাতায় কিভাবে কোন প্রশ্ন লিখতে হবে এই বিষয়গুলো আমি দেখিয়ে দিব। তাহলে চলো আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক। আরও একটা বিষয় তোমাদের বলে দিই, তোমরা হচ্ছে যেহেতু 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে তোমাদের ব্যাকরণ আছে, তোমরা চেষ্টা করবা সিরিয়াল মেনটেন করে লেখার জন্য। অনেকে আবার কি করে, ধরো যে একটা প্রশ্ন অনেক ভালো পারতেছে, ওটা হচ্ছে আগে লেখে। হ্যাঁ, এটা করা যেতে পারে, কিন্তু তুমি যদি সবগুলো প্রশ্নই ভালো পারো, ঠিক আছে, তো তুমি চেষ্টা করবা সিরিয়াল মেনটেন করে লেখার জন্য। ধরো তুমি পরীক্ষার খাতায় প্রথমে আহ, বাংলা দ্বিতীয়তে রচনা দিয়ে শুরু করছো, এইগুলা কিন্তু করা যাবে না। লিখিত অংশ লিখবা শেষে, আগে ব্যাকরণ অংশটা শেষ করবা, তারপরে হচ্ছে লিখিত অংশ লিখবা। তবে একটু এদিক সেদিক হতে পারে। ধরো যে হচ্ছে 1 নম্বরের প্রশ্ন তুমি হচ্ছে অথবা উত্তর করতেছো উচ্চারণ, ওখানে দেখতেছো যে তুমি 3টা পারো, তো তুমি হচ্ছে 3টা লিখলা, পরবর্তীতে 2টা হচ্ছে কোনোভাবে কারো দেখে বা হচ্ছে তুমি মনে করে লিখলা। আর যদি বেশি প্রবলেম হয়ে যায় তাহলে তুমি যেটা ভালো পারবা ব্যাকরণ অংশের ওইটা আগে উত্তর করবা, দেন হচ্ছে সিরিয়াল মেনটেন করে লিখবা। কিন্তু আগে লিখিত অংশ উত্তর করবা না, আগে হচ্ছে ব্যাকরণ অংশ উত্তর করবা। তো 1 নম্বর প্রশ্নের হচ্ছে কতে বড় প্রশ্ন থাকে যে উদাহরণ সহ অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো, এইটা এখানে বোঝানোর জন্য দেওয়া হয়েছে আর কি। ধরো যে তোমার পরীক্ষায় এই প্রশ্নটাই আসছে, তুমি এখন পরীক্ষার খাতায় কিভাবে লিখবা যদি কেউ হচ্ছে 1 নম্বর প্রশ্নের কটা উত্তর করো, তো তুমি দিয়ে দিবা খাতার উপরে যে 1 নং প্রশ্নের উত্তর ক, এরকম নিচে একটা টান দিয়ে দিবা, মানে দাগ দিয়ে দিবা। আর কোনো ডিজাইন মারার দরকার নাই, সময় নষ্ট করার কোনো দরকার নাই। তো আমরা হচ্ছে অনেকেই হচ্ছে এই জিনিসটা লেখে, অনেকে লেখে না। তোমরা যারা বাংলা সেকেন্ড পেপারে একটা কোপ দিতে চাও, লাইক 85+ পাইতে চাও, তাদের পড়ার টেবিলে বা ফোনের মধ্যে এই পিডিএফটা থাকা খুবই জরুরি। এই সাজেশনে তোমার হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ আছে, লিখিত অংশ লেখার নিয়ম, দেন কি কি পড়তে হবে এই বিষয়গুলো থাকছে। জাস্ট আমি তোমাকে একটু ডেমো দেখাচ্ছি। এখানে দেখো 1 নম্বর প্রশ্নের সাজেশন এইগুলো দেওয়া আছে। তো এখানে আবার এসবের উত্তর দেওয়া আছে, মানে 1 নম্বর প্রশ্নের কর উত্তর আছে এবং খর উত্তর আছে। এখন দেখো উচ্চারণগুলো মানে স্টার মার্ক করে দেওয়া আছে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো কম ইম্পর্টেন্ট। সো খুব বেশি দেওয়া নাই, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই কয়েকটা পড়লে তুমি 100% শিওর 8টার মধ্যে 8টাই কমন পাবা। আর আমাদের সাজেশন পড়লে 1 থেকে 7 পর্যন্ত তুমি 40-এ 40ই কমন পাবা ইনশাল্লাহ। আবার আমি দেখাচ্ছি তোমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের এই যে এখানে ক এর সাজেশন দেওয়া আছে, দেন এখানে ক এর উত্তর দেওয়া আছে, আবার শুদ্ধ বানানগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এই যে আমি তোমাকে দেখাচ্ছি। তো খুব বেশি দেওয়া নাই, অল্প করে দেওয়া আছে। সো এসব পড়লেই হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়া আছে, ঠিক আছে। এই যে তোমাকে আমি হচ্ছে ডেমো দেখাচ্ছি, এই যে 3 নম্বর প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে। দেন হচ্ছে তোমার এই যে প্রত্যয়ের উত্তরগুলো দেওয়া আছে, মানে সবকিছুই আছে। আর এই সাজেশনের দাম বেশি না, মাত্র 99 টাকা। তুমি 99 টাকা দিয়ে এই পিডিএফটা তুমি হচ্ছে পেয়ে যাবে। তো এখানে বলা হয়েছে যে উদাহরণ সহ বাংলা অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম নিচে দেওয়া হলো, এটা তুমি হচ্ছে লিখলা। তারপরে তুমি চাইলে এখানে ক খ গ ঘ দিয়ে লিখতে পারো, অথবা 1 2 দিয়ে লিখতে পারো, অথবা রোমান সংখ্যা যে আছে ওই বিষয়গুলো দিয়ে তুমি লিখতে পারো। 5টা নিয়ম লিখতে হবে, দেন 3টা করে উদাহরণ দিবা। তো এখানে বলা হয়েছে শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপর যদি ইকার বা ইকার থাকে, কিংবা হচ্ছে উকার দীর্ঘকার থাকে, তাহলে ওই উচ্চারণ ও কার হয়, মানে অ এর জায়গায় ও কার হয়। মানে এইটা তুমি লিখলা, ঠিক আছে। লেখার পরে ধরো যে এই যে অতীত আছে, তুমি ব্র্যাকেটে আবার উচ্চারণটা দিয়ে দিবা, ও তয় হিসি তয় হোসন্তা, অতীত, অর্থাৎ অ এর কাছে ও হবে। আবার নদী আছে, নদী, ব্র্যাকেটে তুমি উচ্চারণটা দিয়ে দিবা। তো এইভাবে যদি তুমি লেখো তাহলে পাশে পাসই পাবা, যদি একটা বানান টানানের ভুল না হয় আর কি। আর যদি তুমি শুধু হচ্ছে এই যে অতীত, ও তয় হিসি তয় হসন্ত, অতীত এইভাবে লিখলা, অনুরোধ হচ্ছে এইভাবে লিখলা, তো এইভাবে যদি লেখো নাম্বার কিন্তু কাটবে। তোমাকে অবশ্যই মূল শব্দটা লিখতে হবে এবং উচ্চারণ লিখতে হবে। তো 1 নম্বর প্রশ্নটা তুমি এইভাবেই লিখবা, 5টা নিয়ম লিখবা, মিনিমাম 2টা মানে উদাহরণ দিবা, 3টা দিলে ভালো হয় আর কি। এরপরে আসা হচ্ছে অথবা। অথবাতে কি থাকবে, অথবাতে থাকবে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। এই ধরনের যে কোনো 8টা শব্দ দেওয়া থাকবে, ওই 8টা শব্দের মধ্যে তুমি যে 5টা পারবা ওই 5টাই তুমি হচ্ছে পরীক্ষার খাতায় লিখবা। কিভাবে লিখবা চলো আমরা একটু দেখি।
দেখো তুমি হচ্ছে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখবা যে 1 নং প্রশ্নের উত্তর অথবা খ, বা এরকম হচ্ছে ব্র্যাকেটে খ দিয়ে লিখতে পারো। তারপরে তুমি এইরকম 6টা হচ্ছে ঘর করবা, এইগুলো অবশ্যই তুমি পেন্সিল দিয়ে করবা, কলম দিয়ে করার দরকার নাই। কলম দিয়ে করলে কি হয়, তোমার এক পৃষ্ঠার এই দাগগুলো অন্য পৃষ্ঠায় উঠবে, বা অনেক দিন পরে যদি খাতা দেখে অপর পৃষ্ঠায় যে তুমি লিখছো ওই লেখাগুলো মানে নষ্ট হয়ে যাবে। তো তোমার হচ্ছে এরকম কলম দিয়ে ঘর করার দরকার নাই, তুমি হচ্ছে পেন্সিল দিয়ে করবা। তো প্রথম ঘরে তোমাকে লিখতে হবে প্রদত্ত শব্দ, বা তুমি লিখতে পারো মূল শব্দ, তবে প্রদত্ত শব্দ লিখলে ভালো হয়। তারপরে লিখবা হচ্ছে উচ্চারণ, তো তুমি হচ্ছে এখানে উচ্চারণ লিখলা। তো তুমি হচ্ছে প্রশ্ন থেকে এইটা হচ্ছে তুললা, মানে যেগুলো তোমার প্রশ্নে দেওয়া আছে ওই 8টার মধ্যে যে 5টা তুমি পারো ওই 5টা হচ্ছে সিরিয়াল মেনটেন করে তুমি তুললা। তোলার পরে তুমি কি করবা, এইদিকে উচ্চারণ লিখবা। যেমন হচ্ছে এখানে অধ্যক্ষ ছিল, এখানে অধ্যক্ষ, মানে এটার সঠিক উচ্চারণ হচ্ছে অধ্যক্ষ, আমরা তো অধ্যক্ষ অধ্যক্ষ বলি। তারপরে হচ্ছে পদ্ম, তো পদ্ম তুলে হচ্ছে এইভাবে পদ্মটা লিখবা। তো এইভাবে হচ্ছে যদি তুমি লেখো, তোমার স্যারের হচ্ছে বারবার প্রশ্ন দেখতে হচ্ছে না, তোমার খাতা দেখেই কিন্তু স্যার এইভাবে হচ্ছে মানে টিক মার্ক দিয়ে দিবে, মানে বিরক্ত চলে আসছে না। আর কত সুন্দর দেখো, একদম ঘর করে সুন্দর করে লিখছো। যদি কেউ ঘর দিয়ে না লিখতে পারো তাহলে যে প্রদত্ত শব্দের নিচে একটা টান দিয়ে দিবা, মাঝখানে এরকম একটা সমান দিয়ে দিবা, আর এইভাবে হচ্ছে তুলে এরকম হচ্ছে এই যে অ্যারো চিহ্ন চিহ্ন দিয়েও লিখতে পারো। আর সব থেকে ভালো হয় এভাবে ঘর করে লিখলে। এবার আসো হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের কতে বড় প্রশ্ন থাকে, তো বড় প্রশ্ন যেটাই থাকুক না কেন এখানে একটা উদাহরণের জন্য দেওয়া হয়েছে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের 5টা নেম লেখো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটাও দিতে পারে, এই একটাই দিতে পারে, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে প্রথমে তোমরা যদি হচ্ছে 2-এর কটা লেখো, 2-এর কটা লেখার নিয়ম 1-এর ক এর মতোই, তারপরেও আমি হচ্ছে দেখাই দিচ্ছি। তো এখানে দেওয়া হয়েছে 2 নং প্রশ্নের উত্তর ক, এভাবে লিখলে তারপরে এখানে লিখবা যে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম নিচে দেওয়া হলো। তারপরে হচ্ছে 5টা নিয়ম, মানে 5টা নিয়ম লিখবা। দেন হচ্ছে এই যে 3টা করে উদাহরণ দিবা, তাহলে তোমাকে 5-এ 5 মার্কই দিবে। তো আমি যেটা বললাম এখানে ক খ দিয়েও লিখতে পারো, 1 2 দিয়েও লিখতে পারো, মানে যে কোনো একটা পৃষ্ঠায় যে কোনো জায়গা থেকে এগুলা লেখা যাবে। তবে তোমরা চেষ্টা করবা, যেহেতু তোমাদের এইগুলা বোর্ড পরীক্ষা, খাতার তো হচ্ছে মানে মানে তুমি তো খাতার জন্য টাকা পয়সা দিছো তাই না, কেন তুমি হিজিবিজি করে লিখবা? মানে তুমি সুন্দর করে একটা প্রশ্ন এক পৃষ্ঠাতে লিখবা, পরের পৃষ্ঠাতে আবার আরেকটা প্রশ্ন লিখবা, এইভাবে হচ্ছে লিখবা। আর সুন্দর করে নিচে হচ্ছে পি টি ও এইভাবে ফুল স্টপ দিয়ে দিয়ে আহ, লিখে দিবা আর কি। অথবা স্যারই বুঝে যাবে যে অপর পৃষ্ঠায় হচ্ছে তোমার লেখা আছে। আর স্যাররা অবশ্যই পেজ নিলে হচ্ছে চেক করে যে আসলে স্টুডেন্ট লিখছে কিনা, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ভয় পাবার কিছু নেই। তবে সব থেকে ভালো হয় একটা প্রশ্ন এক পৃষ্ঠাতে লেখা, পরবর্তী প্রশ্ন পরবর্তী পৃষ্ঠায় লেখা। তো আই হোপ 2 নাম্বারটাও বুঝছো। এবার আসো হচ্ছে অথবাতে কি থাকবে, অথবাতে 8টা শব্দ দেওয়া থাকবে। এখানে বলা হয়েছে যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লেখো। 8টা ভুল বানানের শব্দ দেওয়া থাকবে। এই শব্দ থেকে আমরা যে 5টা পারবো ওই 5টা পরীক্ষার খাতায় হচ্ছে লিখবো। কিভাবে লিখবো এটা একটু আমরা দেখি। দেখো পরীক্ষার খাতার উপরে সুন্দর করে এইভাবে দিয়ে দিবা 2 নং প্রশ্নের উত্তর খ। আমি আগেও বলছি যে কোনো ডিজাইন মারার দরকার নাই, একটা টান দিয়ে দিবা। আর তোমরা চেষ্টা করবা এইগুলা হচ্ছে তোমার একটু কালার পেন ইউজ করার জন্য। তোমরা চাইলে হচ্ছে এই নীল কালার কলম ব্যবহার করতে পারো, বা তুমি হচ্ছে এখানে যে আমি অশুদ্ধ বানান লিখছি, এই অশুদ্ধ বানানটা তুমি হচ্ছে নীল কালারের কলম ব্যবহার করতে পারো, শুদ্ধ বানানটা নীল কালারের কলম ব্যবহার করতে পারো, আর মাঝখান দিয়ে কালো, তাহলে অনেক সুন্দর লাগবে। এবং এই যে 2 নং প্রশ্নের উত্তর খ, এই জিনিসটা তুমি কালার পেন্সিল ইউজ করতে পারো, মানে পেন্সিল বলতে কলম ইউজ করতে পারো, তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। তাহলে এটাও তুমি হচ্ছে এভাবে ঘর করে লিখবা। টোটাল হচ্ছে 6টা ঘর করবা। প্রথম ঘরে থাকবে হচ্ছে অশুদ্ধ বানান, পরের ঘরে থাকবে হচ্ছে শুদ্ধ বানান। আবার ঘরগুলো পেন্সিল দিয়ে করো ভাইয়া, ঘর কিন্তু হচ্ছে ওই রঙিন কলম দিয়ে কইরো না। তারপরে হচ্ছে ইতিমধ্যে ওই মূল প্রশ্নটা তুলবা, তারপরে হচ্ছে শুদ্ধ বানান লিখবা। এইভাবে হচ্ছে 5টা লিখে দিলেই হয়ে গেল। আই হোপ তুমি বুঝছো বিষয়। এবার আসো হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের কতে বড় প্রশ্ন থাকবে, আর তোমরা চেষ্টা করবা 1-এর ক উত্তর না করার, 2-এর ক উত্তর না করার, 3-এর কও তোমরা উত্তর করবা না। 1-এর অথবা উত্তর করবা, 2-এর অথবা উত্তর করবা, 3-এর অথবা উত্তর করবা, তাহলে সময় কম লাগবে, ঠিক আছে। কেন তুমি বড় বড় প্রশ্ন উত্তর করবা? যদি হচ্ছে 8টার মধ্যে এমনিতেই 5টা কমন
পাওয়া যায় আর কি। আর আমি যে সাজেশনের কথা বললাম, বিশ্বাস করো এই সাজেশন থেকে তুমি 100%ই কমন পাবো ব্যাকরণে। তোমার আর কোনো বই টই কোনো টিচারের ক্লাসই দেখতে হবে না। তুমি যদি ব্যাকরণ না বুঝেও মুখস্থ করো, দেখবা যে কমন পেয়ে গেছো, 8টার মধ্যে 8টাই কমন পাইছো। তোমার এই সাজেশনটা করা হয় 23 থেকে, 23-এ করা হয়েছে, 24-এ করা হয়েছে, 25-এ করা হয়েছে। আগে তো হচ্ছে বিভিন্ন বোর্ড ছিল, এখন তো অভিন্ন প্রশ্ন হবে, এখন আরও বেশি কমন পাওয়া যাবে, ঠিক আছে? তো 99 টাকাকে বেশি না দেখে তুমি হচ্ছে সাজেশনটা নিয়ে নাও এবং একদিন পরে কোপ দিয়ে দাও। তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নে ছিলাম। 3 নাম্বার প্রশ্নের কতে হচ্ছে এখানে আছে উদাহরণসহ বিশিষ্ট পদের শ্রেণীবিভাগ আলোচনা করো। এইগুলা হচ্ছে বড় প্রশ্ন। বড় প্রশ্ন ওই যে 1-এর কতে যেভাবে লিখতে বলা হলো, 2-এর কতে যেভাবে লিখতে বলা হলো, তো ওইভাবেই হচ্ছে তুমি লিখবা। এবার আসো হচ্ছে তোমার অথপাতে। 3 নাম্বার প্রশ্নের অথপাতে 2 ধরনের প্রশ্ন থাকে। একটা হচ্ছে অনুচ্ছেদ আকারে থাকতে পারে, আর একটা হচ্ছে এইরকম বাক্য আকারে থাকতে পারে। যদি এইরকম বাক্য আকারে থাকে তাহলে অনুচ্ছেদ আকারে থাকবে না, আর যদি অনুচ্ছেদ আকারে থাকে তাহলে এরকম বাক্য আকারে থাকবে না। ধরো যে পরীক্ষার খাতায় এইরকম তোমার হচ্ছে একটা অনুচ্ছেদ দেওয়া আছে। সাপোজ তোমার লিখতে বলা হয়েছে যে নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ চিহ্নিত করো বা বিশেষ্য চিহ্নিত করো, সর্বনাম চিহ্নিত করো, ক্রিয়া বিশেষণ চিহ্নিত করো। সো এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে তুমি কিভাবে লিখবা চলো একটু দেখি। দেখো, তুমি প্রথমে হচ্ছে লিখবা 3 নাম্বার প্রশ্নের উত্তর খ। তো ধরো যে বলা হয়েছে যে অনুচ্ছেদ থেকে বিশেষণ খুঁজে বের করো। তো তুমি সুন্দর করে এরকম বিশেষণ লিখবা, ঠিক আছে? বিশেষণ লিখলা, লিখে হচ্ছে এরকম টান টুন দিয়ে দিলা। আমার হাতের লেখা এত ভালো না, আর আমি অনেক দ্রুত লিখছি ভাই, পরীক্ষার আগে বুঝতেছে এই ভিডিওটা মানে হুট করে বানানো। তো বিশেষণ কোনগুলো? এই যে ভালো, মন্দ, পুরুষ, সব এবং দায়িত্ববান। তো তুমি হচ্ছে যে 5টা বিশেষণ পাইছো ওই 5টা হচ্ছে এরকমভাবে লিখে দিলা। সিরিয়াল মেনটেন করে না লিখলেও সমস্যা নাই, তোমার হইলেই হবে। তো প্রশ্ন তোলারও দরকার নাই, অনুচ্ছেদ তুলতে হবে না, তুমি শুধু এতটুকু উত্তর লিখলেই হয়ে যাবে। এটার হচ্ছে প্রশ্ন তোলার দরকার নাই। ওকে। আর যদি অথবাতে তোমার এরকম বাক্য আকারে থাকে তাহলে তুমি কিভাবে লিখবা? যেমন এখানে বলা হয়েছে, মানে দুইটা কিন্তু একই জিনিস। এটা হচ্ছে এই শব্দটা আমাদের কি কোন পদ এটা লিখতে হবে, আর ওখানে একটা নির্দিষ্ট করে পদ দেওয়া ছিল যে এইগুলা খুঁজে বের করে দাও। আর এটা হচ্ছে 8 ধরনের বাক্য থাকবে। ওই বাক্যগুলো আমাদের হচ্ছে লিখতে হবে কোন পদ, ঠিক আছে? বাক্য বলতে হচ্ছে শব্দগুলো কোন পদ। তবে আমার মতে এই বিষয়গুলোই সহজ হয়, ঠিক আছে? তো এটার উপরে ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে ক্লাস করে নিও। আর এছাড়াও ম্যারাথন ক্লাস আপলোড করা হবে বা হচ্ছে বা আছে, দেখো আপলোড করা হয়ে গেছে, তুমি হচ্ছে দেখে নিও। তো এই প্রশ্নটা আমরা কিভাবে লিখবো এটা একটু দেখে নিই। দেখো, যদি হচ্ছে বাক্য আকারে থাকে তাহলে তুমি কিভাবে লিখবা? ধরো যে 1 নাম্বারে তুমি হচ্ছে এরকম, মানে কোন প্রশ্ন কয় নাম্বারে আছে এগুলা কিন্তু ভুল করা যাবে না, ওই সিরিয়াল মেনটেন করে লিখতে হবে। ধরো যে তুমি 1 নাম্বারটা দিলা বাক্য আকারে যেগুলো ছিল আর কি, তুমি তারপরে 4 নাম্বারটা দিছো, তারপরে 5 নাম্বারটা দিছো, তারপরে 6 নাম্বারটা দিছো, তারপরে হচ্ছে 8 নাম্বারটা দিছো। তো এইভাবে সিরিয়াল মেনটেন করে লিখবা, ঠিক আছে? মানে যেখান থেকে তুমি পারো ওখান থেকে লিখবা। ধরো যে একটা বাক্য ছিল যে তুমি যে আমার কবিতা, এই তুমির নিচে হচ্ছে আন্ডারলাইন করে দেওয়া ছিল, এই তুমিটা কি? এই তুমিটা এইভাবে তুলে লিখবা হচ্ছে সর্বনাম, ঠিক আছে? তারপরে ছিল ধরো যে কোথাও, কোথাও এটা কি সর্বনাম সাপোজ। ভালো, ভালো কি বিশেষণ, এই ভালো তুলে এরকম টান দিয়ে বা এরকম সমান দিয়ে তুমি লিখলা হচ্ছে বিশেষণ। বা তুমি চাইলে এইগুলাও ঘর করে লিখতে পারো। তুমি ধরো যে এরকম ঘর করলা, তো এইগুলো আবার হচ্ছে তোমার নাম্বার দিতে হবে কিন্তু। তো সবগুলা প্রশ্নেরই ঘর করার দরকার নাই, তো আমি হচ্ছে মুছে দিয়ে আবার বুঝাচ্ছি। তবে এইভাবেই লিখো যেভাবে আমি লিখছি, এভাবে লিখলেই ভালো হয়। আর কেউ যদি ঘর করো তাহলে এরকম 2টা ঘর করবা। এখানে লিখবা হচ্ছে ধরো যে শব্দ, আর এই জায়গায় লিখবা হচ্ছে পদ, ঠিক আছে? পদ বা ব্যাকরণিক শ্রেণী, আর এখানে লিখবা হচ্ছে শব্দ, এরকম লিখতে পারো। এইভাবে লিখলেও হবে তুমি। তবে এইভাবে আমি যেভাবে লিখছি এভাবেই লেখো, এইগুলাতে ঘর করার দরকার নাই, ঠিক আছে? এবার আসো হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে হচ্ছে উপসর্গ থাকতে পারে, আবার হচ্ছে প্রত্যয় থাকতে পারে, কিন্তু অথবাতে 100% শিওর সমাস থাকে। সমাসটা হচ্ছে সবসময় রাখে বোর্ডে। তো যদি হচ্ছে আবার মাঝে মাঝে কিন্তু একটু ঝামেলা করে, ধরো যে উপসর্গ দেয় আর প্রত্যয় দেয়, আবার মাঝে মাঝে প্রত্যয় দেয় আর সমাস দেয়, মানে এই 3টা প্রশ্ন একটু ঝামেলায়। তবে হচ্ছে 90% শিওর থাকো যে সমাস দেয় বেশিরভাগ ক্ষেত্রে। তো সমাসটা সবসময় পড়ার মধ্যে রাখবা, আর ব্যাকআপ হিসেবে উপসর্গ পড়বা, আর প্রত্যয়, প্রত্যয় না উপসর্গটা পড়তে পারো আর সমাস পড়ে, তাহলে যে কোনো একটা কমন পাবাই। ওকে। তো
1 নাম্বার প্রশ্নে ধরো যে আসছে যে উপসর্গের সংজ্ঞা দেওয়া বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। তো এইগুলো হচ্ছে বড় প্রশ্ন। এই বড় প্রশ্ন কিভাবে লিখবা? ওই যে আমরা 1 এর ক তে যেভাবে দেখালাম, 2 এর খ তে যেভাবে দেখালাম, ওইভাবে এই বিষয়গুলো লিখতে হবে। আর যদি তুমি হচ্ছে সমাস বা প্রত্যয় উত্তর করো, তাহলে কিভাবে উত্তর করবা আমরা একটু দেখে নিই। ধরো 4 নাম্বার প্রশ্নের উত্তর, এখানে ধরো যে খ তে আছে প্রত্যয় বা ক তে আছে, ওইটা হচ্ছে তুমি লিখে নিলা। ক বা খ তুমি হচ্ছে লিখলা। তারপরে প্রত্যয় লেখার সময় তোমাকে হচ্ছে প্রদত্ত শব্দ তুলতে হবে। এরকম হচ্ছে 3টা ঘর টানতে হবে। এই একটা আর হচ্ছে এই একটা। তারপরে মাঝখানের ঘরে হবে প্রকৃতি প্লাস প্রত্যয়। মানে প্রকৃতি আর প্রত্যয় লিখতে হবে এবং হচ্ছে প্রত্যয়ের নাম। তো এইভাবে হচ্ছে 8টার মধ্যে যে 5টা পারবা ওই 5টাই হচ্ছে তুমি লিখে দিবা। এরপরে আসে হচ্ছে তোমার সমাস। যদি কেউ সমাস উত্তর করো, তাহলে কিভাবে উত্তর করবা? তো এখানে 4 নাম্বার প্রশ্নের উত্তর যেটাই হোক না কেন, খ বা কোনো একটা হইছে, তুমি হচ্ছে লিখে দিলা। তো ওইভাবে আমাদের প্রথমে প্রদত্ত শব্দ লিখতে হবে, তারপরে ব্যাস বাক্য লিখতে হবে, তারপরে হচ্ছে সমাসের নাম লিখতে হবে। তো এখানেও তোমাকে 8টার মধ্যে 5টা দিতে হবে, এই জন্য তোমাকে 6টা ঘর করতে হবে। যদি হচ্ছে এরকম মানে তুমি আটাইতে না পারো আর কি, ধরো যে তোমার খাতায় ধরলো না, মানে এগুলো অনেক বড় বড় হয় মাঝে মাঝে, যেহেতু 3টা লিখতে হচ্ছে, তো তুমি চাইলে খাতার হচ্ছে এই যে এইরকম যে হচ্ছে প্রস্থ সাইড আছে, মানে খাস বাংলা কথা পাতাইলা ভাবে তুমি হচ্ছে লিখতে পারো, ঠিক আছে? এইভাবে হচ্ছে ঘর টেনে লিখতে পারো, তাহলেও হবে। আর যদি এইভাবে তোমার লাম্বালাম্বি ভাবে লিখতে পারো, তাহলে হবে আর কি। এবার আমরা দেখব হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নের কতে বড় প্রশ্ন থাকবে। ধর যে বলা হইল বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা প্রয়োজন, উদাহরণ সহ আলোচনা করো। তো এই প্রশ্ন যদি কেউ অ্যান্সার করো, এটা উত্তর করার দরকারই নাই ভাই। বড় প্রশ্ন একটা উত্তর করার দরকার নাই। আমরা হচ্ছে ছোট প্রশ্ন উত্তর করব, সময় কম লাগবে, আর আমরা হচ্ছে লিখিত অংশে বেশি সময় দিব। তো যদি কেউ হচ্ছে 5 এর ক উত্তর করো, তাহলে ওই যে 1 এর ক যেভাবে দেখাইছি, 2 এর ক যেভাবে দেখাইছি, ওইভাবেই হচ্ছে তুমি উত্তর করবা। আর ধরো যে 5 নাম্বারের তুমি অথবা উত্তর করছো, এখানে দেওয়া হয়েছে বাক্যান্তর করো যে কোনো 5টি। 8টা বাক্য রূপান্তর দেওয়া থাকবে, মানে 8টা বাক্য দেওয়া থাকবে। এই 8টা বাক্যের মধ্যে তুমি যে 5টা পারবা, ওই 5টাই তুমি হচ্ছে লিখবা। এইগুলার হচ্ছে প্রশ্ন তোলার দরকার নাই, তুমি কিভাবে লিখবা আমরা একটু দেখে নিই। দেখো আমরা হচ্ছে সুন্দর করে লিখছি যে 5 নাম্বার প্রশ্নের উত্তর খ। তুমি হচ্ছে ধরো যে 1 নাম্বার প্রশ্ন তুমি করতেছো, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে জটিল করতে বলছে। তো তুমি হচ্ছে এইভাবে জটিল লিখবা, লিখে হচ্ছে টান দিবা। আর এইগুলা হচ্ছে তুমি ওই যে মানে রঙিন কলম ইউজ করতে পারবা, সমস্যা নাই। এখানে জটিল লিখলা, তারপরে লিখবা হচ্ছে দেখো এখানে লেখা হয়েছে যদিও লোকটি ধনী তবুও উদার নয়। জটিল বাক্য করছো তুমি, মানে হচ্ছে ধরো যে সরল থেকে জটিল করলা, ওসব লেখার দরকার নাই, প্রশ্ন তোলার দরকার নেই। তুমি শুধু জটিল লেখে, মানে তুমি জটিলে রূপান্তর করছো, এইভাবে লিখলেই তোমাকে স্যার মার্ক দিয়ে দিবে। ধরো যে 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন অস্তিবাচক করতে বলা হয়েছে, এখন খাঁটি সোনা দুর্লভ। তো এইটুকু লিখলেই তো হয়ে যাচ্ছে, মানে প্রশ্নে যেটা আছে 2 নাম্বারে, তুমি হচ্ছে এই বিষয়টা তুলে এভাবে লিখে দিবা আর কি, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে জটিল, অস্তিবাচক, নেতিবাচক বা প্রশ্নবোধক, এগুলা তুমি হচ্ছে একটু রঙিন কলম দিয়ে লিখতে পারো। মানে আমি এই যে এখানে যে কালারটা ইউজ করতেছি, তুমি হচ্ছে এই কালারটা দিয়েই, মানে এই কালারের কলম একটা নিতে পারো, তাহলে ভালো হবে। তারপরে দেখো হচ্ছে 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 6 এর ক উত্তর করবা, খ উত্তর করার দরকার নাই। 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে বাক্য শুদ্ধকরণ যে কোনো 5টি। 8টা বাক্য দেওয়া থাকবে, ওই 8টা বাক্যের মধ্যে তোমার বিভিন্ন ভুল দেওয়া থাকে, ওই ভুলগুলো আমাদের সংশোধন করে লিখতে হবে। এইগুলোরও প্রশ্ন তোলার দরকার নাই। অথবা তুমি যদি তোমার যদি প্রশ্ন তুলতে মন চায়, তাহলে তুমি প্রশ্ন তুলতে পারো, তবে প্রশ্ন না তুললেও হবে, প্রশ্ন তোলার দরকার নাই। প্রশ্ন তুলে সময় নষ্ট করার দরকার নাই। আমরা যত সময় এখানে কম লাগাবো, তত আমাদের জন্যই ভালো হবে আর কি, ঠিক আছে? তো আমরা একটু দেখে নিই এগুলা কিভাবে লিখবা। এভাবে হচ্ছে 6 নং প্রশ্নের উত্তর ক দিবা। ক দেওয়ার পরে লিখবা যে এরকম ভাবে শুদ্ধ বাক্য, এরকম একটা পয়েন্ট তুমি দিয়ে দিলা, ঠিক আছে? এরকম একটা পয়েন্ট দিয়ে, মানে হচ্ছে এরকম একটা গোল মোলা দিয়ে তুমি হচ্ছে লিখলা যে শুদ্ধ বাক্য। তো এখন হচ্ছে সিরিয়াল মেনটেন করে তুমি লেখা শুরু করবা। ধরো যে 1 নাম্বারটা বলছে যে আমি সাক্ষ্য দেব না, 2 নাম্বারে লেখা হয়েছে বাড়িটি তারা দখল করেছে, তিনি সবাই উপস্থিত ছিলেন, মানে যেইগুলা শুদ্ধ হয় আর কি, ওইভাবে তুমি হচ্ছে শুদ্ধ বাক্য লিখে লিখে দিবা। আর যদি কেউ প্রশ্ন তোলার প্রয়োজন মনে করো, তাহলে প্রথমে হচ্ছে লিখবা 1 নাম্বার দিলা, দেওয়ার পরে হচ্ছে লিখবা যে অশুদ্ধ বাক্য, অশুদ্ধ
বাক্য এইভাবে হচ্ছে ফোঁটা দিলা। তারপরে নিচে হচ্ছে আবার লিখবা যে শুদ্ধ বাক্য। শুদ্ধ বাক্য লিখে এইভাবে ফোঁটা দিয়ে তুমি হচ্ছে লিখবা। তাহলে প্রশ্ন তোলা হয়ে গেল, উত্তর তোলাও হয়ে গেল। আবার ২ নাম্বার শুরু করলা, আবার লিখবা অশুদ্ধ বাক্য, নিচে লিখলা শুদ্ধ বাক্য। তবে কেন তুমি এইগুলা করবা? আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই তুমি লিখবা। প্রশ্ন তোলার দরকার নাই এখানে। যেহেতু হচ্ছে বড়, বড় সেন্টেন্স হচ্ছে। ঠিক আছে? আর মানে তোমার যদি খুবই মন চায় তাহলে তুমি প্রশ্ন তুইলো। এবার আসো হচ্ছে ৭ নাম্বার প্রশ্ন। ৭ নাম্বার প্রশ্নটা যদিও নির্মিত অংশের মধ্যে, তারপরেও এখানে বোঝানোর মতো অনেক কিছু আছে। তোমরা হচ্ছে ৭ নাম্বার প্রশ্নে যদি কেউ ক উত্তর করো, কতে হচ্ছে ১৫টা পারিভাষিক শব্দ দেওয়া থাকবে। ওই ১৫টার মধ্যে যে ১০টা পারবো আমরা সেই ১০টা লিখবো। আর অনুবাদ দেওয়া থাকবে। এখান থেকে হচ্ছে অনুবাদ এইগুলা ইংরেজি তোলার দরকার নাই। যদি কেউ উত্তর করো শুধু বাংলাটা লিখলেই হবে। আর যদি হচ্ছে তোমার ৭ নাম্বার প্রশ্নের যদি আ ক উত্তর করো তাহলে কিভাবে করবা দেখো। দেখো ৭ নাম্বার প্রশ্নের উত্তর ক এখানে লেখা হয়েছে। তারপরে টান দিয়ে দিলা। দেওয়ার পরে হচ্ছে এদিকে লিখবা হচ্ছে প্রদত্ত শব্দ। তারপরে লিখবা হচ্ছে পারিভাষিক রূপ। যেমন এখানে হচ্ছে ১০টা, তোমার টোটাল হচ্ছে ১১টা ঘর করবা। ১১টা ঘর করে তুমি হচ্ছে এইভাবে এইদিকে এই সাইডে হচ্ছে ইংরেজি তুলবা আর এই সাইডে হচ্ছে বাংলা তুলবা। ঠিক আছে? তো এখানে হচ্ছে অ্যাপেন্ডিক্স আছে, এটা মানে হচ্ছে পরিশিষ্ট। তারপরে ক্যাটালগ আছে, এটার মানে হচ্ছে তালিকা। তুমি হচ্ছে এইভাবে যে ১০টা পারবা ওই ১০টা হচ্ছে সুন্দরভাবে লিখে দিবা। তো এইটা হচ্ছে তোমার পারিভাষিক শব্দ লেখার নিয়ম। আমি হচ্ছে সবগুলোই তোমাদের বুঝাইলাম কিভাবে লিখতে হবে, তোমার কোনটা কিভাবে উত্তর করা উচিত, কোনটা প্রশ্ন তুললে ভালো হবে। আই হোপ তুমি হচ্ছে এই বিষয়গুলো বুঝছো। তোমার হচ্ছে যদি ভিডিওটা অনেক ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর বাংলা দ্বিতীয় বছর যে কোনো টপিকের উপর যদি ক্লাস লাগে আমাকে বলো, কমেন্ট করে জানাও। কে কোথা থেকে দেখছো এটাও বলতে পারো, ক্লাসটা কেমন লেগেছে এটাও বলতে পারো। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের সবার রেজাল্ট ভালো হোক এই কামনা ব্যক্ত করে আমি আজকের মতো এই ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।